এবার হলো যেটা এবার যেটা স্টার্ট করব সেটা হলো পরবশ কম্পন বা ফোর্সড অসিলেশন। আমরা স্মল ড্যাম্পিংয়ের কেসে কি দেখলাম, যে ওটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমে আসবে ওর বিস্তারটা। তাহলে যদি কোনোভাবে যদি যে পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে আমরা যদি শক্তি দিতে থাকি, তাহলে মেবি আমরা ওই কম্পনটাকে, যেটা কমে না এসে ওই কম্পনটাকে সাস্টেন করাতে পারবো। এইটা নিয়েই এই আলোচনাটা। পরবশ কম্পন বা ফোর্সড অসিলেশন। আমরা দেখলাম যে কোনো কম্পনশীল বস্তুর উপর প্রত্যানয়ক বল ছাড়া অন্য কোনো প্রকার বাহ্যিক বল ক্রিয়া না করলে বা তাদের প্রভাব নগণ্য হলে বস্তুটি তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হয় এবং কম্পনের বিস্তার ধ্রুবক থাকে। এই ধরনের কম্পনকে স্বাভাবিক কম্পন বা স্বভাব কম্পন এটা কিছু না, ন্যাচারাল ভাইব্রেশন বলে। কিন্তু বিভিন্ন প্রকার শক্তিশালী বাধাদানকারী বলের উপস্থিতির কারণে বস্তুটি ধীরে ধীরে শক্তি ক্ষয় করে একসময় থেমে যায়। যদি এমন হয় যে হারে শক্তি ক্ষয় হচ্ছে, বাইরে থেকে কোনো চালক সংস্থা, ড্রাইভিং সিস্টেম সেই হারেই শক্তি সরবরাহ করছে, তাহলে বস্তুর বা কণার দোলনটি স্থায়ী হয় বা অব্যাহত থাকে। এক্ষেত্রে বাহ্যিক বলটিকেও পর্যায়বৃত্ত হতে হবে। মনে করা যাক এই বলটি এফ নট কস ওমেগা 1t বা এফ নট সাইন ওমেগা 1t। তো এগুলোকেও তো পিরিয়ডিক হতে হবে। পিরিয়ডিকের সব থেকে সোজা এক্সাম্পল হলো কস আর সাইন, তাই ওটাই নেওয়া হলো। যেখানে এফ নট হলো বিস্তার অ্যাম্প্লিটিউড এবং ওমেগা 1 হলো পর্যায়বৃত্ত বলের কৌণিক কম্পাঙ্ক। তাহলে এবারের ম্যাথামেটিক্যাল অ্যানালিসিসটা, পরবশ কম্পনের গাণিতিক বিশ্লেষণ। মনে করা যাক পর্যায়বৃত্ত বলটি এফ নট কস ওমেগা 1t। তাহলে এম ভরের একটি কণার জন্য গতির সমীকরণ হবে এম ডিএক্স ডিটি ফোর্স। এইগুলো যেমন ছিল ড্যাম্পড, শুধু এই দিকে জিরো না হয়ে এদিকে একটা ফোর্স চলে এলো এফ নট কস ওমেগা 1t। এমটাকে নিচে নিয়ে এলাম, এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে এবার এই ইকুয়েশনটাকে লিখলাম। তাহলে এটা হলো যেখানে 2 আলফা হলো আর বাই এম, ওমেগা নট স্কোয়ার হলো কে বাই এম, আর এফ নট হলো এফ নট বাই এম। তাহলে পূরক অপেক্ষক। এবার আমাদের এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হবে। তাহলে পূরক অপেক্ষক কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য এই জিনিসটাকে জিরো করতে হবে। এই সমাধান আমরা পূর্বেই করেছি। এইটা আমাদের ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের বা ড্যাম্পড অসিলেশনের ইকুয়েশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমাদের তিনটি ক্ষেত্র ছিল, তাদের মধ্যে দুর্বল বাধা বা দুর্বল অবমন্দিত কম্পনের ক্ষেত্রে ওটাই তো নেব, কারণ ওর মধ্যেই অসিলেশন হচ্ছে, ওটাকেই সাস্টেন করানো যাবে। বাকিদের মধ্যে তো অসিলেশন হচ্ছেই না, তাহলে ওগুলোকে তো সাস্টেন করানোর কোনো কথা নেই আমার। এটা ক্রমশ আস্তে আস্তে কমছে, ওটাকে আমরা কমতে দেবো না। তাহলে সমাধানটি হলো এইটা, যেটা আমরা অলরেডি রিডিউস করেছিলাম। কিন্তু আমার কথা এখানেই শেষ নয়, এখানে আরেকটা টার্ম আছে, এদিকে জিরো নেই, এই টার্মটা আছে। তাহলে এই টার্মটাকে এবার সলভ করতে হবে। বিশেষ সমাকল, যেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের শেষ ভিডিও ছিল, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা ওখানে শেখানো হয়েছিল। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এইভাবে সলভ নাও করতে এলে পরীক্ষায় কিন্তু রেজাল্টসগুলো লাগবে। তাহলে এই কি করব, আমি নির্ণয় করার জন্য এখানে আমি একটা বড় হাতের এক্স বলে কোনো একটা জিনিসকে ধরে নিলাম, আর এইটাকে ই টু দি পাওয়ার অফ আই ওমেগা 1t ধরলাম। যদি না মনে থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের লাস্ট ভিডিওটা দেখার পরে এটা দেখলে এটা পরিষ্কার হবে। তাহলে আমি কি করছি, মনে করি এক্স ইকুয়াল টু এক্স নট ই টু দি পাওয়ার অফ ওমেগা 1t, যেখানে এক্স নট হলো জটিল রাশি।
তার মানে কি, আমরা তো জানি যে এটার মধ্যে কস আর সাইন দুটোই থাকে। এবার আমরা পুরোটা সমাধান করব, করে কি করব, আমরা এর থেকে কসের পার্টটা অর্থাৎ রিয়েল পার্টটা নিয়ে নিলেই আমরা উত্তরটা পেয়ে যাব, যেটা আমরা আগেও করেছিলাম। তাহলে এইটা যদি তার সলিউশন হয়, তাহলে ডিএক্স ডিটি করলে এটা পাই, আর d2x dt2 করলে এটা পাই। তাহলে 4 নম্বর সমীকরণে বসালাম এটা x নট ই টু দি পাওয়ার অফ i ওমেগা 1t, f নট ই টু দি পাওয়ার অফ i ওমেগা 1t। এখান থেকে x নটের মানটা বার করলাম। এইটা আমরা জেনেছি একটি জটিল রাশি z ইকুয়াল টু a প্লাস ib কে এইভাবেও লেখা যায়, z ইকুয়াল টু আর ই আই ফাই 1, এভাবেও লেখা যায়, যেখানে আর এর। তাহলে এবার যেটা হলো এই এক্স নট তারপরে এফ নট ডিভাইডেড বাই এই যে জটিল রাশিটা আছে এটাকে লেখা হলো যে আর ই টু দি পাওয়ার অফ আই ফাই। তাহলে এইটা করা হলো, এগুলোকে স্কোয়ার করে অ্যাড করা হলো, আর এটা রুট আন্ডার ডিনোট করে, আর ই টু দি পাওয়ার অফ আই ফাই 1 নিচে এলো। এটাকে তুলে দিলে ই টু দি পাওয়ার অফ মাইনাস আই ফাই 1 হলো। টেন ইনভার্স কত বলেছে, বি বাই এ, তাহলে বি এলো 2 আলফা ওমেগা, আর এইটা হলো এ ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার, এটাই লেখা হলো। এবার কি করা হলো, এর পরবর্তী ধাপ যেটা সেটা করা হলো এইটাকে এইটা দিয়ে সাবস্টিটিউট করা হলো। তাহলে 4 আলফা স্কোয়ার ছিল, সেইটা 4 আলফা স্কোয়ার, এমটাকে ভেতরে নিলে 4 আলফা স্কোয়ার এম স্কোয়ার, তাহলে এই 4 আলফা স্কোয়ার এম স্কোয়ারটাকে আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো। তাহলে এবার কি হবে, তাহলে এবার গোটা সলিউশনটা কত, এক্স ইকুয়াল টু এক্স জিরো ই টু দি পাওয়ার অফ আই ওমেগা 1t, তাহলে এইটা বসলো এক্স নটের জায়গায়, আর এই গোটাটা বসলো, আর তার সাথে আই ওমেগা 1t এলো। তাহলে এগুলোকে জুড়ে দিয়ে লিখলাম ই টু দি পাওয়ার অফ আই ওমেগা 1t মাইনাস ফাই 1। যেহেতু আমাদের মূল সমীকরণে বলটিকে এফ নট কস ওমেগা 1t নেওয়া হয়েছে, তাই 5 নম্বর সমীকরণের বাস্তব অংশটি শুধু আমরা নিলে আমরা পাই, এর বাস্তব নিতে হবে। তো অ্যাম্পলিটিউড পার্টটা তো কোনো চেঞ্জ হয় না, কিন্তু এই পার্টটার মধ্যে কি নেব, তাহলে বাস্তব মানে ই টু দি পাওয়ার অফ আই থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা জানি, তাহলে শুধুমাত্র এখানে কস থিটাটা নেব। তাহলে কণাটির সাধারণ সমাধান হবে এই যে পোর্শনটা আছে, এটা আমরা কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পেয়েছি, সেইটা হবে, তার সাথে আমরা কাকে যোগ করলাম, তার সাথে করলাম এই পার্টিকুলার ইন্টিগ্রালটাকে, এই গোটাটা হবে পুরো সলিউশনটা। এই উৎপন্ন সরণের প্রথম অংশটি সময়ের সাথে হ্রাস পাবে এবং কিছুক্ষণ পর দৃশ্যগোচর থাকবে না, কারণ এইটা তো আমাদের ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন, স্মল ড্যাম্পিং এর জন্য, তো এটা আস্তে আস্তে ডিকে করবেই। এই জন্য এই সরণকে বলা হয় ক্ষণস্থায়ী বা ট্রানজিয়েন্ট। দ্বিতীয় অংশটি কিন্তু কোনো হ্রাস নেই, অবমন্দনের জন্য পরবশ কম্পনের বিস্তার কিছুটা কম হবে কিন্তু সময়ের সঙ্গে হ্রাস হবে না, আর অবমন্দনের জন্য সরণ এবং প্রযুক্ত বলের মধ্যে কিছু দশা পার্থক্য থাকবে। আচ্ছা, এবার এখানে যেটা বলার, এই যে জিনিসটা এটাকে গ্রাফিক্যালি একটু দেখানো যাক। এটাই আমরা গ্রাফিক্যালি এখানে দেখিয়েছি, বল আর তার সাথে সরণের। এবার অবমন্দন গুণাঙ্ক ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আলফা এর মান অবহেলীয় বা নেগলিজিবল হলে দশা পার্থক্য থাকবে না, কারণ ফাই 1 ইকুয়াল টু টেন ইনভার্স 0। আবার যদি নিজস্ব বা স্বভাব কম্পনের সমান হয়, ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা নট হলে দশা পার্থক্য হবে পাই বাই 2, কারণ ফাই 1 ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ইনফিনিটি। পরবশ কম্পনের বিস্তারের মান এইটা ছিল, থেকে দেখা যায় ওমেগা 1 আর ওমেগা নট, ওমেগা 1 ডিফারেন্স ওমেগা নট, এটাকে ডিফারেন্স বলে, অর্থাৎ যে বড় সে আগে আসবে, বড় থেকে ছোটটা বিয়োগ হবে। পার্থক্য কম বা বেশি হলে এবং
আর এর মান কম বা বেশি হলে বস্তুটির পরবশ কম্পনের বিস্তারও ভিন্ন হয়। এবার অবজারভেশনসগুলো, বাধাদানকারী বলের মান কম হলে তাহলে এর থেকে বোঝা যায় ওমেগা 1 এর মান যত ওমেগা নটের নিকটবর্তী হবে তত পরবশ কম্পনের বিস্তার বৃদ্ধি পেতে থাকবে, কারণ এই জিনিসটা যত কম হবে তত কি হবে, ডিনোমিনেটর কম হলে ভ্যালুটা বাড়তে থাকবে। যখন ওমেগা 1 ইজ ইকুয়াল টু ওমেগা নট হবে তখন এটা 0 হয়ে যাবে, তখন পরবশ কম্পনের বিস্তার অসীম বা ইনফাইনাইট হবে। কিন্তু এটি বাস্তবে সম্ভব নয়, কারণ এক্ষেত্রে বাধাদানকারী বলের মান 0 হতে হবে। এটি একটি আদর্শ কল্পনা, কারণ যে কোনো বাস্তবতন্ত্রে সিস্টেমে কিছু বাধা বল থাকবেই। তাহলে এটা ম্যাথামেটিক্যালি দেখে নেওয়া যাক। তার মানে কি, এইটা ইকুয়াল হয়ে গেল, তাহলে এটা 0, কিন্তু তার মানে এটাকে পুরো 0 হতে হবে, নেগলিজিবল না। এটা 0 যদি হয় তার মানে ওটা হলো একটা আইডিয়াল কেস যেখানে কোনো ড্যাম্পিং নেই, এবং সেটা পসিবল নয়, এটাই বলেছে। আবার আর এর একটি নির্দিষ্ট বাস্তবসম্মত মানের জন্য ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হলে ওই পার্টটা থাকছে না, এই পার্টটা পড়ে থাকছে, সেটাই লেখা হয়েছে হবে। এই ঘটনাকে অনুনাদ বা সমবেদী কম্পন, রেজোনেন্স অর সিম্প্যাথেটিক ভাইব্রেশন বলে। ওমেগা নটকে অনুনাদি কম্পাঙ্ক, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলে। এটাই এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে, যে যখন এটা পুরো সেম হয়ে যাবে, মানে এটা 1 মানে কি, এটা পুরো সেম, তাহলে যখন হবে ওমেগা 1 ইকুয়াল টু, তখন এদের যে বিস্তার ওটা ইনফিনিটির দিকে রিচ করবে। অনুনাদি কম্পন দুই প্রকার, বিস্তার অনুনাদ, এক্ষেত্রে কম্পনের বিস্তার সর্বাধিক হয়। বেগ অনুনাদ, এক্ষেত্রে কম্পনের বেগ সর্বাধিক হয়। বই থেকে একটু হেলমহোল্টজের রেজোনেটরটা পড়ে নিতে হবে, বইটা একটু দেখে নেবে তোমরা, তাহলে মোটামুটি এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। আমি যদি পরে পারি তাহলে তার ভিডিও দিয়ে দেবো।